সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি শহীদ আসাদ কলেজ। আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দশম অধ্যায়টি, অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষা তন্ত্র। কিভাবে মানুষ বিভিন্ন রোগ থেকে, জীবাণু থেকে, ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরিবেশের বিভিন্ন প্রভাব থেকে রোগমুক্ত থাকে এবং জীবাণুমুক্ত থাকে। মানুষের বাহ্যিক পরিবেশে তথা মাটি, পানি, বায়ুতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সহ বিভিন্ন ভয়ঙ্কর জীবাণু বিরাজমান। এসব জীবাণুর কোনোটি সাধারণ সর্দি জ্বরে, আবার কোনোটি প্রাণঘাতী এইডস রোগেরও সংক্রমণ ঘটায়। জীবাণু ত্বক, নাক, মুখ, চোখ প্রভৃতি স্থান, যেসব স্থানে ছিদ্র থাকে সেসব স্থান দিয়ে প্রবেশ করে। এসব জীবাণুর বিরুদ্ধে মানবদেহে এক বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার নাম ইমিউনিটি। এই অধ্যায়ে আমরা মানুষের প্রতিরক্ষাতন্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, যেটাকে ইমিউন সিস্টেম বলা হয়, সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। জীবাণু মানবদেহের বিভিন্ন প্রবেশদ্বার, যেমন মুখ ছিদ্র, জনন ছিদ্র, পায়ু ছিদ্র, নাসিকা ও কর্ণছিদ্র, ত্বক প্রভৃতির মাধ্যমে প্রবেশ করে। এরা বিভিন্ন বর্জ্য ও বিষাক্ত পদার্থ নিঃসরণ করে মানবদেহে বিভিন্ন অঙ্গের কার্যক্রমে বিঘ্ন ঘটায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব জীবাণু মানবদেহের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই বিশেষ ব্যবস্থা মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা অনাক্রম্যতা বা ইমিউন সিস্টেম নামে পরিচিত। এই প্রতিরক্ষা তিনটি ভিন্ন ভিন্ন ধাপ বা স্তরে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে সংগঠিত। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা এই অনাক্রম্যতা প্রাণীবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে ইমিউনোলজি বলা হয়ে থাকে। সংক্রমণকারী বা জীবাণুর ধরনের উপর ভিত্তি করে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুটি ভিন্ন ভাগে বর্ণনা করা যেতে পারে। প্রথমত, সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থায় সকল ধরনের সংক্রমণকারী তাৎক্ষণিক বাধাপ্রাপ্ত হয়। কখনো কখনো জীবাণু বা পরজীবী ধ্বংসপ্রাপ্ত হয়। প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রতিরোধ ব্যবস্থা চলমান থাকে। খ হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এটা জন্মগত প্রতিরক্ষার ব্যবস্থার ঠিক বিপরীত, অর্থাৎ জন্মগত প্রতিরক্ষা বা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা জন্মগতভাবে প্রাণীরা পেয়ে থাকে, কিন্তু অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করতে হয়। সেটা অভিযোজন দ্বারা, অ্যান্টিবডি সিস্টেমের মাধ্যমে, শ্বেতরক্তকণিকা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত হয়ে থাকে। এই প্রতিরোধ ব্যবস্থা জন্ম পরবর্তী সময়ে ভ্যাকসিন প্রয়োগ বা প্রতিকূল অবস্থায় অভিযোজন বা জীবাণুর বিরুদ্ধে সাড়া প্রদানের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। এই প্রতিরোধ ব্যবস্থাটি তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। আমরা এখন আলোচনা করছি মানবদেহের প্রতিরক্ষা স্তর। বাহ্যিক পরিবেশের জীবাণু ও রোগ হতে আত্মরক্ষার্থে মানবদেহের বিভিন্ন ভৌত রাসায়নিক পদার্থ বা বাধা বা প্রতিবন্ধক সক্রিয় ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধে ব্যবহৃত এই প্রতিবন্ধককেই প্রতিরক্ষা স্তর হিসেবে বিবেচনা করা হয়। জীবাণুর প্রবেশে বাধা ও প্রতিরক্ষার উপর ভিত্তি করে প্রতিরক্ষা স্তরকে তিনটি
আলাদাভাবে আলোচনা করা হলো। স্তর তিনটি হলো প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তরে সকল প্রকার বহিরাগত রোগ জীবাণু বা পদার্থ প্রবেশে বাধা প্রদানকারী ভৌত রাসায়নিক উপাদানকে প্রথম প্রতিরক্ষা স্তর বলে। সকল পদার্থকেই ক্ষতিকর ভেবে এই স্তর বাধা দান করে, তাই এরা সাধারণ বা অনির্দিষ্ট প্রতিরক্ষা স্তর হিসেবে বিবেচিত। এই স্তরে কতগুলো উপাদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। উপাদানগুলো হচ্ছে যেমন ত্বক দেহের সর্ববৃহৎ অঙ্গ, যা দেহের অন্যান্য সকল অঙ্গকে আবৃত রাখে, যে এই সকল জীবাণুর প্রবেশে বাধা দেয়। ক্যারাটিন সমৃদ্ধ এই ত্বক বায়ুরোধী, জলাভেদ্য, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘাম ও সিবিসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম ত্বকীয় অম্লাধিক্যের কারণে ত্বকের ব্যাকটেরিয়া অণুজীব ধ্বংস হয়। দ্বিতীয়ত, লোম। নাসারন্ধ্রে থাকা লোম প্রশ্বাসের সময় চলে আসা জীবাণু বা ধূলিকণাকে আটকে দেয়। সিলিয়া ও মিউকাস। শ্বাসনালী গাত্রে সিলিয়াযুক্ত কোষ ও মিউকাস নিঃস্রাবী কোষ থাকে। জীবাণু প্রবেশের সময় মিউকাসের সাথে আটকে যায় এবং সিলিয়ার বহির্মুখী আন্দোলনের কারণে দেহের অভ্যন্তরের ভাগে প্রবেশিত ব্যাকটেরিয়া ও ভাইরাস বের হয়ে আসে। অশ্রু ও কনজাংটিভা। চোখের উন্মুক্ত অংশ কনজাংটিভা নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। ল্যাক্রিমাল গ্রন্থি নিঃসৃত অশ্রুতে লবণ, পানি ও লাইসোজাইম এনজাইম থাকে, যেগুলি চোখকে সিক্ত ও জীবাণুমুক্ত রাখে। লালা। মুখের অভ্যন্তরে লালায় বিদ্যমান এনজাইম লাইসোজাইম থাকায় মুখের অভ্যন্তরে মাড়ি, দাঁত ও অভ্যন্তরভাগ জীবাণু মুক্ত রাখে এবং লালার সাথে মিশ্রিত তরল পদার্থ ও পানি জীবাণুর গলৎকরণে সাহায্য করে। পরিপাকনালীর বা পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম খাদ্যের সাথে প্রবেশকৃত অণুজীব বা ব্যাকটেরিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে প্রথমে মেরে ফেলা হয় এবং পরবর্তীতে প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার দেহটি আর্দ্র বিশ্লিষ্ট করে হজম করে ফেলা হয়। 7 নম্বরে আসি, সেরুমেন বা মোম। কানের বৃহৎ প্রবেশদ্বার বা কর্ণকুহরের প্রাচীরে কোষ নিঃসৃত মোম জাতীয় পদার্থকে সেরুমেন বলা হয়। কানে প্রবেশকৃত জীবাণুসহ মোম মিশ্রিত হয়ে গেলে সেটি একটি মণ্ডে পরিণত হয়। সেই মণ্ডটিকে বলা হয় খৈল। সেই খৈল কানের ভেতর থেকে পরিষ্কার করার মাধ্যমে কানকে জীবাণুমুক্ত রাখা হয়। রেচন জনন নালীর অ্যাসিড। রেচন জনন অর্থাৎ স্ত্রী জননতন্ত্রের রেচন জনন নালীতে ল্যাকটিক অ্যাসিড নিঃসৃত হয়। সেই ল্যাকটিক অ্যাসিড যে কোনো ধরনের জীবাণুকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এবার আলোচনা করা যাক দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। জীবাণু প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে বাধাপ্রাপ্ত হয়। এই স্তরে কোষীয় রাসায়নিক উপাদান ও শ্বেতরক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। যেমন দেহের কোনো স্থান বা ক্ষতস্থান বা ছিদ্রপথ দিয়ে জীবাণু প্রবেশ করলে শ্বেতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এবং আমরা সুস্থ হই। ধ্বংস না হলে রোগাক্রান্ত হই। এটি নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, অর্থাৎ দেহে সকল প্রকার জীবাণুর জন্য একই রকমের প্রতিরোধ ব্যবস্থা বা পদ্ধতি। প্রতিক্রিয়া সমূহকে আলোচনা করা যায় নিম্নোক্তভাবে। যেমন ফ্যাগোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন শ্বেতরক্তকণিকা নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ ফ্যাগোসাইট নামে পরিচিত। নিউট্রোফিল রক্তে এবং ম্যাক্রোফেজ কোষ কলাতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে।
প্রদাহ বা ইনফ্লামেশন, সংক্রমণ বা আঘাত বা অন্য কোনো কারণে আক্রান্ত স্থান ব্যথা সহ ফুলে লাল হলে তাকে প্রদাহ বলা হয়। সংক্রমণের কারণে হিস্টামিনের উপস্থিতিতে আক্রান্ত স্থানের কৈশিক জালিকার ভেদ্যতা বেড়ে যায়, ফলত অতিরিক্ত রক্তসহ শ্বেত রক্তকণিকা ক্ষতস্থানে প্রবাহিত হয়, যার কারণে স্থানটি গরম, ব্যথাযুক্ত ও ফুলে লাল হয়ে যায়। এই অবস্থায় শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল আক্রান্ত স্থানের জীবাণু সৃষ্ট বিষাক্ত পদার্থ ও বহিরাগত বস্তুকণা ভক্ষণ করে এবং ম্যাক্রোফেজ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। 3 নম্বরে আলোচনা করা যাক ইন্টারফেরন। দেহে ভাইরাস প্রবেশ করলে আক্রান্ত কোষ ভাইরাসের বিস্তার রোধ করে ভাইরাসের বিস্তার রোধ করতে যে গ্লাইকোপ্রোটিন নিঃসরণ করে তাহাই ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে কতগুলি প্রোটিনের গ্রুপ বা দল। সাইটোকাইন বলা হয় যাকে, যারা সরাসরি ভাইরাস বা ক্যান্সার কোষকে আক্রমণ করে না। এরা ইমিউন সারাকে প্রদানে অর্থাৎ এরা কোষটাকে ইমিউন সারা প্রদানে উজ্জীবিত করে থাকে। তাছাড়া কতগুলি জিনের নিয়ন্ত্রণের মাধ্যমে কোষীয় প্রোটিন তৈরি করে, যেগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি থামিয়ে দেয়। ইন্টারফেরন 3 ধরনের, যেগুলোকে 2টি টাইপে বিভক্ত করা হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ইন্টারফেরনের মধ্যে আলফা ও বিটা ইন্টারফেরন উৎপন্ন হয় লিম্ফোসাইট থেকে ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট ও অস্টিওব্লাস্ট হতে, এবং টাইপ 2 ইন্টারফেরন হচ্ছে ইন্টারফেরন গামা। ইন্টারফেরন এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল ও টি লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়। এবার আমরা আলোচনা করব জ্বর। দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস এর উপরে বৃদ্ধি পেলে সেই তাপমাত্রাকে জ্বর বলা হয়। বয়স, লিঙ্গ ও ব্যক্তিভেদে এই তাপমাত্রা কম বেশি হতে পারে। জ্বর কোনো রোগ নয়, ইহা শরীরে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা মাত্র। জ্বরের অতিরিক্ত তাপমাত্রা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হতে দেয় না। জীবাণু বা বহিঃবস্তুকণাকে আক্রমণ করার সময় ম্যাক্রোফেজ রক্তস্রোতে পাইরোজেন যৌগ নিঃসরণ করে। এই পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জ্বরে পরিণত হয়। এ পর্যন্ত আমাদের প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে আলোচনা হলো। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব তৃতীয় প্রতিরক্ষা স্তর, যে প্রতিরক্ষা স্তরে রোগ সৃষ্টিকারী সুনির্দিষ্ট জীবাণু ধ্বংস হয় এবং একবার কোনো জীবাণু আক্রমণ করলে সেই জীবাণুকে দ্বিতীয়বার সংক্রমণকারী কোনো জীবাণুকে প্রতিহত করতে দ্রুত ও তাৎক্ষণিক সর্বোচ্চ সাড়া প্রদানের সক্ষমতা অর্জন করে, তাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলা হয়ে থাকে। প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে ভেদ করে জীবাণু তৃতীয় প্রতিরক্ষা স্তরের মুখোমুখি হয়। এই প্রতিরক্ষা স্তরে লিম্ফোসাইট, শ্বেতরক্তকণিকা প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই স্তরে কোনো জীবাণু একবার দেহে প্রবেশ করলে প্রতিরক্ষা স্তর সেটি স্মৃতিতে ধরে রাখে। পরবর্তীতে একই জীবাণু পুনরায় প্রবেশের পর তাৎক্ষণিক সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা করে। বিজ্ঞানী এসি গাইটন ও জে.ই. হল তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজাত প্রতিরক্ষা ও অর্জিত প্রতিরক্ষা এই 2 ভাগে বিভাজন করেছেন। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আজকের আলোচনা এই পর্যন্তই সীমিত থাকছে। উল্লেখিত আলোচনার মধ্যে যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করলে সেটার উত্তর পাবে। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব এই প্রতিরক্ষা ব্যবস্থারই অন্য কোনো অংশ। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।